আচ্ছা, আমরা আগের দিন বোধহয় ওই প্যাসকেলের সূত্রের কিছু অঙ্ক দেখছিলাম, তাই না? এই বল বৃদ্ধিকরণ। কেটি কি আসছে? পৃথুলা আসছিস? আচ্ছা, জেরিন আসছিস? জেরিন আসছিস নাকি? ওকে, শোন তাহলে আমরা এখন আরেকটা আরো কিছু অঙ্ক দেখি। তো বইয়ের ধর এখন ওই ঘনত্ব রিলেটেড অঙ্কগুলাতে চলে আসি। আচ্ছা, প্যাসকেলের সূত্র কি আরো কিছু বাদ ছিল? ওয়েট একটু। প্যাসকেলের সূত্রের অঙ্ক আশা করি পারবি, এরপরেও যদি কোনোটায় প্রবলেম থাকে বলিস। কেউ কি প্রবলেম এই আলিফ জয়েন দিছিস? হ্যাঁ হ্যাঁ, ওই 5 নম্বর চ্যাপ্টারের ম্যাথ করাচ্ছি। ওকে, আমি তো শুরু করি। কেউ যেহেতু কোনো রেসপন্স করতেছে না। আচ্ছা শোন, ওই বইয়ের মধ্যে উদাহরণে একটা অঙ্ক আছে নিউক্লিয়াসের ঘনত্ব নির্ণয় করা। আর একই সাথে ওই যদি আমরা একটা চা চামচের মধ্যে নিউক্লিয়াস নিই, 1 চা চামচ পরিমাণ নিউক্লিয়াস নিই, তার ভর কত হবে? তো কোশ্চেনটা আমি লিখতেছি, প্লাস অঙ্কটাও করাচ্ছি। কোশ্চেনটা হচ্ছে আমরা নিউক্লিয়াসের ঘনত্ব নির্ণয় করব। নিউক্লিয়াসের ঘনত্ব কত, আর একই সাথে যদি আমরা 1 চা চামচ পরিমাণ নিউক্লিয়াস নেই। 1 চা চামচ মানে হচ্ছে 1 চা চামচের আয়তন, নর্মালি সেটা হচ্ছে 1 চা চামচের মধ্যে যে আয়তনের বস্তু ধরে সেটা 1 সিসি। 1 চা চামচের মধ্যে বস্তু যেটুকু আটবে সেটুকু হচ্ছে 1 সিসি পরিমাণ। 1 চা চামচ। আরে কোশ্চেনটা এভাবে লেখা আছে, নিউক্লিয়াসের ঘনত্ব কত। ওকে, এখন কথা হচ্ছে আমরা নর্মালি, যেহেতু আমাদের এখানে পরমাণু কোনটা উল্লেখ করে দেওয়া নাই, বলে দেয় নাই যে আমরা কি সোডিয়াম পরমাণু, না ওই হাইড্রোজেন পরমাণু, নাকি নাইট্রোজেন পরমাণু নিয়ে ঘনত্ব, নিউক্লিয়াসের ঘনত্ব বের করবো, সেটা বলে দেয় নাই। তো আমরা যেহেতু কিছুই বলা নাই, তো এই ক্ষেত্রে আমরা হাইড্রোজেন পরমাণু নিউক্লিয়াসের ঘনত্বটা বের করতেছি। নরমালি হাইড্রোজেন পরমাণু নিউক্লিয়াসের ঘনত্ব, তো হাইড্রোজেন পরমাণু নিউক্লিয়াসের যদি কথা চিন্তা করি, হাইড্রোজেন পরমাণু যেটা, এই যে হাইড্রোজেন পরমাণুর মেইন আইসোটোপ যেটা প্রোটিয়াম, যেটা এটা এরকম। তার মানে এটা যদি হাইড্রোজেন পরমাণু হয়, হাইড্রোজেন পরমাণুর, আচ্ছা এটা ধর হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াস, এটা হচ্ছে বাইরের শেল, বাইরের শেলে একটা ইলেকট্রন, এটা নিয়ে আমাদের এখন মাথা ব্যথা নাই। নিউক্লিয়াসে একটা প্রোটন আছে। এই হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াসে একটা প্রোটন আছে, কোনো নিউট্রন নাই, কারণ এটা প্রোটিয়াম। তো আমরা এই নিউক্লিয়াসটার ঘনত্ব বের করতে চাই। সবাই ঠিকঠাক দেখতেছিস তো? আচ্ছা, তো এখন এই নিউক্লিয়াসটার ঘনত্ব বের করতে চাই, তো আমাদের নর্মাল ঘনত্বের সূত্র হচ্ছে m/v। তো আমরা এই নিউক্লিয়াসের ভরটা যে নিব, নিউক্লিয়াসের ভরটা কি নিব? আমরা জানি নিউক্লিয়াসের ভর হচ্ছে পরমাণুর মধ্যে ওই নিউক্লিয়াসের মধ্যে যতগুলো প্রোটন আর নিউট্রন আছে তার মোট ভর। তার মানে এখানে যেহেতু কোনো নিউট্রন নাই, তাইলে এই নিউক্লিয়াসের ভরটা, এই জাস্ট এই এম এর জায়গায় আমি প্রোটনের ভর বসাই দিলেই হবে। এই প্রোটনের ভরটাই হবে নিউক্লিয়াসের ভর। আর আমরা এই নিউক্লিয়াসের ঘনত্ব বের করতে যাচ্ছি, মানে রোটা হচ্ছে নিউক্লিয়াসের
আয়তনটা তাহলে কোনটা নিতে হবে? আয়তন হচ্ছে এই পুরা নিউক্লিয়াস গোলক আকৃতির যেটা ফুটবল শেপ, এইটার আয়তন নেওয়া লাগবে। তো এর জন্য আমার কিছু ডাটা দরকার। সে ডাটা হচ্ছে, এটা একটু মুখস্থ রাখিস। নিউক্লিয়াসের নর্মাল নিউক্লিয়াসের ব্যাসার্ধ আনুমানিক, এই নিউক্লিয়াসটার ব্যাসার্ধ হচ্ছে নর্মালি পরমাণু নিউক্লিয়াসের ব্যাসার্ধ যেটা, এটা আর, সে আর এর মানটা হচ্ছে 1.25, না 45 দ্বারা একটু দেখেন, হ্যাঁ 1.25 ফেমটোমিটার। 1.25 ফেমটোমিটার, ফেমটোমিটার মানে হচ্ছে, ফেমটোমিটার মানে হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 15, 10 টু দি পাওয়ার মাইনাস 15, তাইলে হচ্ছে 1.25, ওটাকে যদি মিটারে নিয়ে যাই 10 টু দি পাওয়ার মাইনাস 15 মিটার হবে। এইটুক হচ্ছে এই নিউক্লিয়াস, তার মানে এই নিউক্লিয়াসটার ব্যাসার্ধ হচ্ছে এটা। ওকে, তাহলে আমাদের যদি নিউক্লিয়াসটার আয়তন বের করতে হয়, আর আমরা তো প্রোটনের ভর জানি, প্রোটনের ভর তো মুখস্থ, সেটা হচ্ছে 1.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 27 কেজি। তো আমরা যদি এরকম নিউক্লিয়াস যেহেতু গোলক আকৃতির, তাহলে তার যদি আয়তন বের করতে হয়, তাহলে গোলকের আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব। তার মানে এখানেই নিউক্লিয়াসের যে আয়তন সেটা যদি বের করে নেই, নিউক্লিয়াসের আয়তনটা আসতেছে হচ্ছে 4/3 পাই, আর এর জায়গায় এটা বসবে 1.25 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 15 কিউব। এটা কত আসে একটু দেখতো। আমিও হিসাব করতেছি। 4 ইন্টু 3.1416, আলিফ কি আসিস? 1.25 ই মাইনাস 15, স্ক্রিন থেকে সরলে যে আবার ওই যে ডার্ক হয়ে যাবে। আচ্ছা দাঁড়া, আচ্ছা 2.45 এটাই আসছে না সবার? 2.45 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 44 এটা আসছে। আচ্ছা দাঁড়া দাঁড়া, আমি একটু ভুল করছি নাকি? আচ্ছা আমি 3 দিয়ে ভাগ দিইনি এখন, ওয়েট, দাঁড়া, ভাগ 3, 8.18, হ্যাঁ 8.18 ইন্টু, আর লিখবো না আর কি, 10 টু দি পাওয়ার 45, এটা হচ্ছে নিউক্লিয়াসের আয়তন, এত মিটার কিউব, এত মিটার কিউব, এটা আসলো নিউক্লিয়াসের আয়তন। তাহলে এই জিনিসটার আয়তন পাইছি, এর ভরও পাইছি, জাস্ট রো এখানে এটা বসাই দিই যদি, তার মানে উপরে হবে হচ্ছে এই প্রোটনের ভর 1.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 27 কেজি, আর নিচে হচ্ছে একক না আচ্ছা একক লিখতেছি, কেজি, আর নিচে হচ্ছে এটা 8.18 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 45 মিটার কিউব। কত আসে দেখতো? হ্যাঁ মেবি এটা আসবে নিউক্লিয়াসের, সেটা আসবে হচ্ছে 1. হ্যাঁ 2.04 ইন্টু 10 টু দি পাওয়ার 17, এত কেজি পার মিটার কিউব, মানে অনেক বেশি ঘনত্ব একটা নিউক্লিয়াসের। আচ্ছা, তো এটা হচ্ছে প্রথমটা হচ্ছে নিউক্লিয়াসের ঘনত্ব বের করলাম। এবার হচ্ছে যদি আমরা ওই একটা টি স্পুনের মধ্যে এই 1 সেন্টিমিটার কিউব আয়তনের একটা নিউক্লিয়াস নেই, বা 1 সেন্টিমিটার কিউব আয়তন পরিমাণ নিউক্লিয়াস নেই, তাহলে তার ভর কত হবে সেটা বের করতে বলছে। তো এখন আমরা ভর বের করব, তো সূত্র একই, রো ইকুয়ালস টু এম বাই ভি ছিল। এই সবার এটা হয়েছে? মুছবো? ওকে, আগেই বলিস কিন্তু। ওকে ওকে, আগে বলিস কিন্তু, হচ্ছে এই সুরভি আছিস? তো এবার যে সেকেন্ড কোশ্চেন, সেকেন্ড কোশ্চেনটা বলছে হচ্ছে আমার
ভর বের করা লাগবে। ভর বের করব কত আয়তন নিউক্লিয়াসের, সেই নিউক্লিয়াসের আয়তন বলে দিছে হচ্ছে 1 সেন্টিমিটার কিউব। তো 1 সেন্টিমিটার কিউব মানে 1 চা চামচ বলে দিছিল, যেটার আয়তন অ্যাকচুয়ালি 1 সেন্টিমিটার কিউব হয়। তো এইটা 1 সিসি বা এটা সমান সমান হচ্ছে 10⁻⁻6 মিটার কিউব। এটা সবার মনে আছে কি? লিখে দিছিলাম সূত্র আকারে। আর আবার দেখাইতে হলে বলিস, যদি বলিস যে দেখাইতে হবে আবার দেখাবো। তো এখন এটা রো বের করা, সরি, রো আমরা আগেরটা থেকে জানি। সো রো নিউক্লিয়াস জানা আছে, সেটা হচ্ছে 2.04 ইন্টু 10⁻17 কেজি পার মিটার কিউব। তো আমাদের জাস্ট এম বের করা লাগবে। তো তাতে এম আসে হচ্ছে ভির, ওই দুইটাকে যদি গুণ দেই নর্মাল হিসাবে, যে এখানে 17 আছে, এখানে 10⁻⁻6 আছে, জাস্ট এটা চলে আসবে 2.04 ইন্টু 10⁻17টা, এটা 11 হয়ে যাবে 10⁻11 কেজি। তো ভর এটা চলে আসবে, ভর হচ্ছে আয়তন আর ঘনত্ব গুণ, তো সেটা গুণ দিলে এটা আসবে। তো দেখাই যাচ্ছে হিউজ পরিমাণ ভর। তার মানে আমরা জাস্ট 1 চা চামচ পরিমাণ যদি নিউক্লিয়াস নিই, তার ভর যেটা আসতেছে এটা প্রায় পৃথিবীর সব মানুষের টোটাল ভরের সমান। পৃথিবীর সব মানুষের টোটাল ভরের সমান। তো আমরা তো এটা জানি যে আহ, আমরা উম, আমরা সবাই আর কি পরমাণু নিয়ে গঠিত। তার মানে আমাদের মধ্যে এই পৃথিবীর সব মানুষের মধ্যে যে পরিমাণ পরমাণু আছে, সবগুলা পরমাণুকে আমি যদি একসাথে সবগুলা মানুষকে যদি একসাথে জাস্ট পিষে সবগুলা পরমাণুকে ভেঙে নিউক্লিয়াস গুলাকে একসাথে করি, তাইলে এই পরিমাণ ওজন হবে। ওকে, এবং সেই নিউক্লিয়াস গুলা, হ্যাঁ আমিও পড়বো, সেই সব মানুষকে একসাথে যদি পিষে শুধু নিউক্লিয়াস গুলা নেওয়া হয়, সেই নিউক্লিয়াসটা একটা চা চামচের মধ্যেই এঁটে যাবে। তার মানে ব্যাপার হচ্ছে পরমাণু নিউক্লিয়াসের তুলনায় অনেক বেশি, পরমাণুর আয়তন অনেক বেশি, নিউক্লিয়াসের তুলনায় পরমাণুর আয়তন অনেক বেশি। আচ্ছা আচ্ছা, আমি ভাবছিলাম বলবি যে ভাইয়া আপনার কি মাথা ঠিক আছে। আচ্ছা, এই সিসি এর মানটা একটু দেখাচ্ছি, এটা কিভাবে আসতেছে। 1 সিসি সমান সমান হচ্ছে 1 সেন্টিমিটার কিউব। 1 সিসি মানে হচ্ছে 1 সেন্টিমিটার কিউব। তো এই 1 সেন্টিমিটার কিউব, এটা মানে 3টা সেন্টিমিটার আর কি, 1 সিএম, 1 সিএম ইন্টু 1 সিএম। তাহলে প্রত্যেকটা সেন্টিমিটারকে যদি আমি মিটারে নেই, 10⁻² মিটার, 10⁻² মিটার, 10⁻² মিটার, তাহলে এই যে আসতেছে 10⁻6 মিটার কিউব। সিসি থেকে এভাবে মিটার কিউবে আসা যায়। ওকে, আরেকটা কনভার্সন দেখাই দিচ্ছি, জাস্ট অঙ্ক পারবি তোরা। কনভার্সনটা হচ্ছে যে যদি কখনো ঘনত্বটা কেজি পার লিটার এরকম দেওয়া থাকে, অথবা গ্রাম পার লিটার এরকম দেওয়া থাকে, আমরা সেটাকে কিভাবে কেজি পার মিটার কিউবে কিউবে নিব। মানে আমাদের এই যে সম্পর্কগুলো মুখস্থ না করে, এই যে 1 সিসি সমান সমান 10⁻⁻6 মিটার কিউব, এভাবে যদি বেসিক দিয়ে বুঝে যাস, তাহলে ভুলে গেলেও আবার চেক করে নিতে পারবি। আচ্ছা, তো এরকম মাঝে মাঝে ঘনত্ব, আচ্ছা এই অঙ্কটা কিন্তু শেষ। ওকে, এবার মাঝে মাঝে ঘনত্ব এভাবে দেওয়া থাকতে পারে, রো এর মানটা ধর কেজি, আচ্ছা এভাবে দেখাচ্ছি যে কেজি পার লিটারে দেওয়া থাকলো, যে একটা কোনো কিছুর ঘনত্ব হচ্ছে 1 কেজি পার লিটার এরকম বলবো। তো এইটাকে যদি আমরা কেজি পার মিটার কিউবে নিতে চাই, তাহলে কি দাঁড়াচ্ছে 1 কেজি পার লিটার আর কি। এই ক্ষেত্রেও আমাদের সম্পর্কটা আমরা মুখস্থ রাখতে পারি। তো সম্পর্ক মুখস্থ রাখার চেয়ে ওই বেসিক বুঝলে আবারও জিনিসটা সোজা লাগবে। আই মিন, তাইলে কষ্ট করে আমাদের সম্পর্ক ভুলে গেলেও আমরা যাতে লিখতে পারি। 1 লিটারকে মিটার কিউবে যদি নিতে যাই, তো ফার্স্টে যেটা জানা লাগবে যে 1 লিটার সমান সমান হচ্ছে 1 ডেসিমিটার কিউব। এটা সবাই জানিস কিনা? 1 লিটার ইকুয়ালস টু 1 ডেসিমিটার কিউব। মানে 1 ডেসিমিটার কিউবকেই লিটার বলা হয় সংক্ষেপে।
আচ্ছা, তাইলে এই 1 ডেসিমিটার কিউবকে এরকম ৩টা ইয়া করে লিখি। 1 ডিএম, 1 ডেসিমিটার ইনটু 1 ডেসিমিটার। তো এবার ডেসিমিটার মানে আবার 1/10 মিটার, তার মানে 10 ইনভার্স 1 আর কি মিটার ইনটু 10 ইনভার্স 1 মিটার, 10 ইনভার্স 1 মিটার, তার মানে এটা আসতেছে 10 ইনভার্স 3 মিটার কিউব। তো 1 লিটার সমান সমান 10 ইনভার্স 3 মিটার কিউব। এভাবে যদি বুঝে মুখস্থ রাখিস তাহলে কখনো ভুলবি না। তাহলে 1 কেজি পার লিটার, এটারে জাস্ট যদি মিটার কিউবে নিতে চাই এরকম হবে 1 ইন্টু কেজি, মানে 1 কেজি এই লিটারটাকে বানাই ফেলবি 10⁻³ মিটার কিউব। তাহলে জাস্ট আসতেছে এটা উপরে চলে যাচ্ছে আর কি 10⁻³ কেজি পার মিটার কিউব। দেখ একটু বুঝছিস কিনা। এই 10⁻³ উপরে চলে গেলে 10⁻³ হয়ে যাচ্ছে। ওকে, এগুলা অঙ্কের মধ্যে লাগবে এই কনভার্সন গুলা। আচ্ছা, এখন আমি আরেকটা অঙ্কে চলে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, টাইম দিচ্ছি। ওকে ওকে ওকে, আমার তাড়াহুড়া নাই, কর। আচ্ছা, এই জামালপুর, রাতুলের কথা মনে পড়লো। এই রাতুল, কেমন আছিস? আছিস নাকি? ও, তোর জামালপুরের কি অবস্থা? তোদের ওইদিকে এফেক্টেড কি পাওয়া যাচ্ছে? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, নিহাত তোলা হয়েছে। আচ্ছা, এখন আমরা এরকম আরেকটা অঙ্ক করতেছি। সেটা হচ্ছে, তোদের বিরক্ত লাগলে বলিস। আরে, একদম পুরা নর্মাল জিনিস করাচ্ছি, এখনো তো মেইন অঙ্কে যাই নাই, খালি বেসিক গুলা ক্লিয়ার করতেছি। ওকে 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 ওকে। আচ্ছা, এটা হচ্ছে 100 100 সিসি, 100 সিসি একটা বস্তু, আয়তন আর কি, আয়তনের বস্তুর বস্তুর পানিতে ওজন কত হবে, পানিতে ওজন কত হবে সেটা বের করতে বলছে। দেওয়া আছে বস্তুটার ঘনত্ব ৭৮০০ কেজি পার মিটার কিউব, এটা দেওয়া আছে। এই হয়েছে সবার? ওকে, তাহলে আমরা ওই যে বস্তুর বাতাসে ওজন আর বস্তুর পানিতে ওজন জানতাম, যে পানিতে ওজন একটু কমে যাইতো। তো সেটা কি পরিমাণ কমে যাইতো? বস্তুর যেটুক ওজন হারাইতো সেটা কিসের সমান ছিল? বস্তুর হারানো ওজন কিসের সমান ছিল?
বস্তুর অপসারিত তরলের ওজনের সমান ছিল। তাইলে আমাদের একটা বস্তুকে বাতাসে, এই বস্তুটার বাতাসে তার ওজনটা আগে বের করে নেওয়া লাগবে। তারপরে বস্তুর আহ, আহ, দ্বারা অপসারিত তরলের ওজনটা বের করা লাগবে, সেটা থেকে বাদ দিয়ে ওইটা থেকে মানে বস্তুর বাতাসের ওজন থেকে ওইটাকে বাদ দিয়ে দিলে আমরা পেয়ে যাবো বস্তুর পানিতে ওজনটা কত। তাহলে ফার্স্টে বস্তুর নর্মাল অবস্থায় যেটা, এটা হচ্ছে এয়ারে, বাতাসে বস্তুর ওজন, সেটা জাস্ট ভি, আচ্ছা এমজি লিখি, এমজি। তো এম হবে আবার ভি বস্তুর আয়তন, রো হবে বস্তুর ঘনত্ব, জি। তো বস্তুর আয়তন বলছে 100 সিসি, এটাই তো বলছে বোধহয়, হ্যাঁ 100 সিসি। তো 100 সিসি কে আমরা মিটার কিউবে নিয়ে যাই। তো একটু আগে 1 সিসি সমান সমান কত মিটার কিউব পাইছি? 10⁻⁻6। তাইলে এইখানে হবে 100 ইন্টু 10⁻⁻6, এটা মিটার কিউবে গেল। আর রো, এই রো কিন্তু বস্তুর ঘনত্ব। আচ্ছা, বস্তুর ঘনত্ব হচ্ছে 7800, আর জি তো 9.8, কত আসে? আহ, আমি হিসাব করতেছি না, আমি ডিরেক্ট বলতেছি, দেখ তোদের ওইটাই আসে কিনা। আসার কথা 0.79 নিউটন বোধ হয়, না সরি 0.98। আচ্ছা দাঁড়া, আমি আমি হিসাব করতেছি, ভুল ভাল হইলে ঝামেলা। 100 E - 6 ইন্টু 9.8, আচ্ছা 7.64, এটা হচ্ছে 7.64 নিউটন। এটা হচ্ছে নর্মাল বস্তুর বাতাসে ওজন। এবার বস্তুর পানিতে ওজন কত হবে? ডাব্লিউ, এটা ওয়াটার লিখলাম, এটা কিন্তু বুঝাচ্ছি, সরি বস্তু, ডাব্লিউ ওয়াটার না, এটা হচ্ছে বস্তু কর্তৃক হারানো ওজন। তাইলে হারানো ওজনটা যেটা, হারানো ওজন লিখলাম ডাব্লিউ এল, এভাবে বুঝাচ্ছি। তোরা যেভাবে ইচ্ছা লিখতে পারিস, W1 দিয়ে লিখতে পারিস, আমি এখন ডাব্লিউ এল দিয়ে লস্ট হয়ে যাওয়া বা লস হয়ে যাওয়া যে ওজনটা সেটা বলতেছি। আচ্ছা, তো এখন এইটা কতখানি হবে? বস্তুর হারানো ওজনটা হবে বস্তু কর্তৃক অপসারিত, বস্তুর হারানো ওজন বুঝাচ্ছি, এল দিয়ে লস বুঝাচ্ছি, এই যে বস্তু যেটুক ওজন হারাইছে, ওকে। তো এটা হবে বস্তুর অপসারিত তরলের ওজন। তো বস্তু, এখন বস্তু কতখানি তরল সরাবে, তার আয়তনের সমান তরল সরাবে, তার মানে ভিটা এইখানে, এই এমটা হবে অপসারিত তরলের ওজন। তাহলে এম কিন্তু এটা, এম এর জায়গায় ভি রো বসাচ্ছি, এই ভি হচ্ছে বস্তুর আয়তন। আচ্ছা না, ওগুলা দরকার নাই, যেটা লিখতে হবে আমি সেটা বলবো। এই আয়তনটা হচ্ছে বস্তুর আয়তনের সমান, কারণ বস্তুর যে আয়তন, অপসারিত তরলের আয়তন সেম হবে, কিন্তু এবার রোটা চেঞ্জ হয়ে যাবে। আগের বার সেটা ছিল বস্তুর ঘনত্ব, এবার হচ্ছে যে তরলটাকে সরাচ্ছে তার ঘনত্ব, সেটা হচ্ছে রো ডাব্লিউ। এটা পানিতেই ডুবানো হয়েছে, সো রো ডাব্লিউ। আর জি, এটা হচ্ছে জি। কারো এখানে কোশ্চেন থাকলে বলিস। আয়তনটা বস্তুর আয়তনই হবে, কারণ বস্তুর যা আয়তন সেই পরিমাণ তরল সরাবে, সেই আয়তনের তরল সরাবে, কিন্তু ঘনত্বটা হবে তরলের ঘনত্ব। আচ্ছা, এখন যদি সেটা বসাই তাহলে আসতেছে 100 ইন্টু 10⁻⁻6 ইন্টু পানির ঘনত্ব হচ্ছে 1000, যদি এসআই এককে নেই, ইন্টু 9.8। তাহলে এইটা হিসাব করলে আসবে মেবি 0.98 নিউটন, এরকম বোধহয় আসে। তাইলে এবার বস্তুর পানিতে ওজন কত সেটা যদি বের করি, পানিতে ওজনটাকে যদি আমরা ডাব্লিউ দিয়ে দেখাই, তাহলে সেটা হবে ডাব্লিউ এয়ার মাইনাস ডাব্লিউ লস আর কি, ডাব্লিউ এয়ার মাইনাস ডাব্লিউ লস, সেটা আসতেছে হচ্ছে 7.64 থেকে যদি আমরা 6.66, 6.66, এই এতখানি আয়তন সরাই ফেলবে। আচ্ছা, এই সরি, এতখানি ওজন
হবে তার। কেউ না বুঝলে বলিস। ওকে, আরেকটা অঙ্কে যাচ্ছি। এই সূত্রটা বোধহয় তোদের বলি নাই। আচ্ছা, তোদের একটা সম্পর্ক একটু দেখে তারপরে একটা অঙ্ক করাচ্ছি। সেটা হচ্ছে আহ এই সবার এটা তোলা হয়েছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। কি ঝামেলা, একজনে হ্যাঁ ভাই আর একজন না ভাই। আচ্ছা, ধৈর্য ধরতেছি, সমস্যা নেই। ওকে, আমরা আপেক্ষিক গুরুত্ব একটা জিনিস টার্ম পড়ছিলাম। সেটা ছিল এসজি সমান সমান এরকম ছিল রো বাই তোমার বস্তুর ঘনত্ব ডিভাইডেড বাই পানির ঘনত্ব। তো এটা দিয়ে আরেকটা সূত্র আসে যায়। আচ্ছা একটু ওয়েট, এটা দিয়ে আরেকটা সূত্র আনার চেষ্টা করতেছি। এটা একটু দেখ সম্পর্কটা। সেটা হচ্ছে মানে এই আপেক্ষিক গুরুত্বকে আমরা আরেকটা ভাবে লিখতে পারি। সেটা কিভাবে লিখতে পারি? ধর আমরা এইমাত্র দেখে আসি যে একটা বস্তুর বাতাসে ওজন, বাতাসে ওজন, বা এটা আমরা আগেও প্রুফ করছিলাম। আর এটা হচ্ছে বস্তুর পানিতে ওজন, পানিতে ওজন, পানিতে ওজন। এটা সমান সমান ছিল বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন, এরকম ছিল। বস্তু কর্তৃক, কর্তৃক অপসারিত তরলের ওজন। তো বাতাসে ওজন যদি ডাব্লিউ আর পানিতে ডোবানো অবস্থায় ওজন যদি W1 হয়, স্পেসিফিক গ্র্যাভিটি বা আপেক্ষিক গুরুত্ব। কেন কি মানে এটাই? আচ্ছা ঠিক আছে, তোরে আর কিছু বললাম না। এখন বস্তু কর্তৃক অপসারিত, বুঝি নাই কি বললি? হ্যাঁ। আচ্ছা, এখানে কিন্তু আরো দুইটা সিয়াম আছে। ওকে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওকে ওকে। আচ্ছা, বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন ছিল এরকম। আহ এ- এটা হচ্ছে বস্তুর আয়তন, এটা হচ্ছে সেই তরলের আহ, ইয়া ঘনত্ব, আর সাথে হচ্ছে জি, এরকম ছিল। ওকে, এবার আমরা এটার একটু ডাব্লিউ, ওকে আমরা এটাকে উভয় পক্ষে এটার উভয় পক্ষে ডাব্লিউ দিয়ে ভাগ দিচ্ছি। তাহলে ডাব্লিউ মাইনাস W1 ডিভাইডেড বাই ডাব্লিউ, এখানে আসতেছে ভি রো জি বাই ডাব্লিউ।
এই সমীকরণটার উভয় পক্ষে ডাব্লিউ দিয়ে ভাগ দিলাম। ডাব্লিউ ছিল বাতাসে ওজন, তাইলে এটাকে আমি কি লিখতে পারি? বাতাসে ওজন কি? ভি রো ডাব্লিউ জি ডিভাইডেড বাই হচ্ছে ডাব্লিউ যে বাতাসে ওজন ছিল, বাতাসে ওজন মানে কি? বস্তুর বাতাসে ওজন। তাহলে বাতাসে ওজন নেওয়ার জন্য বস্তুর ভর লাগবে। বস্তুর ভর হচ্ছে বস্তুর আয়তন ইন্টু বস্তুর ঘনত্ব ইন্টু জি। দেখ এটা ঠিক আছে কিনা? এটা আমি বস্তুরটা লিখলাম, বস্তুর আয়তন বস্তুর ঘনত্ব ইন্টু জি। কারো কোশ্চেন থাকলে বলিস। আচ্ছা, আমি এই সমীকরণের দুই পাশে এই প্রুফটা কিন্তু আমরা আগেই দেখছিলাম, আমরা যখন থিওরি পড়ছিলাম তখন এটা পড়ছিলাম। এটা নিয়ে আশা করি কারো কোনো কোশ্চেন নাই। এই লাইন নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে এইখানে ডাব্লিউ মাইনাস ডাব্লিউ ওয়ান উভয় পক্ষে ডাব্লিউ দিয়ে ভাগ দিছি। তো ডাব্লিউ, এই ডাব্লিউ সমান সমান আবার কি? ডাব্লিউ মানে হচ্ছে বস্তুর বাতাসে ওজন। আর বস্তুর বাতাসে ওজন কিভাবে বের করব? বস্তুর আয়তন ভি, বস্তুর ঘনত্ব, তার মানে ডাব্লিউ ইকুয়ালস টু ছিল ভি রো জি, ওই যে ওইটাই লিখছি, বস্তুর আয়তন বস্তুর ঘনত্ব ইন্টু জি। এম সমান সমান যেহেতু ভি রো, বস্তুর ভর। ওকে। আচ্ছা, তাহলে এবার দেখ এখানে কি থেকে যাচ্ছে? এখানে জাস্ট থেকে যাচ্ছে ডাব্লিউ মাইনাস ডাব্লিউ ওয়ান ডিভাইডেড বাই ডাব্লিউ ইকুয়ালস টু এখানে ভি আর জি কাটাকাটি গিয়ে শুধু থাকতেছে রো ডাব্লিউ ডিভাইডেড বাই রো। তাহলে এটারে যদি আমি একটু উল্টায় লিখে দেই, এটাকে যদি একটু উল্টায় দেই, ডাব্লিউ মাইনাস ডাব্লিউ ওয়ান ইকুয়ালস টু রো বাই রো ডাব্লিউ, যেটা ইকুয়ালস টু আবার কি ছিল? এই রো বাই রো ডাব্লিউ মানে কি ছিল? এস জি, তাই না? আপেক্ষিক গুরুত্ব। তার মানে আমরা আপেক্ষিক গুরুত্বের আরেকটা সংজ্ঞা পেয়ে গেলাম। আপেক্ষিক গুরুত্ব এটা সমান সমান ছিল আপেক্ষিক গুরুত্ব। তার মানে আপেক্ষিক গুরুত্ব সমান সমান আমরা লিখতে পারবো বস্তুর বাতাসে ওজন, বস্তুর বাতাসে ওজন বা প্রকৃত ওজন যেটাই বলি না কেন, বাতাসে ওজন। আর এটা হচ্ছে বস্তুর এটা কি? এটা ছিল বাতাসে ওজন, এটা ছিল পানিতে ওজন, মানে বস্তুর বাতাসে ওজন মাইনাস বস্তুর পানিতে ওজন, বা এটাকে আপাত হারানো ওজনও বলতে পারি। আচ্ছা, এটাকে বলতে পারি বস্তুর হারানো ওজন। এটা ছিল বস্তুর বাতাসে ওজন, এটা ছিল বস্তুর পানিতে ওজন। তাহলে এটাকে আমরা হারানো ওজন বলতে পারি। তার মানে আপেক্ষিক গুরুত্বের আরেকটা আমরা সূত্র পেয়ে গেলাম। সেটা হচ্ছে আমরা যদি কোনো একটা বস্তুকে বাতাসে যে ওজন পাবো আর পানিতে ডোবানোর পর সে যতটুকু ওজন হারাবে, আই মিন ডাব্লিউ মাইনাস ডাব্লিউ ওয়ান, সেইটার অনুপাত হচ্ছে আপেক্ষিক গুরুত্ব। কেউ না বুঝলে বলিস। ওকে, তো এখন এরকম একটা আমরা অঙ্ক করব। বলা হয়েছে একটা মুকুটের বাতাসে ও পানিতে ওজন বলে দেওয়া আছে, সোজা অঙ্ক, এখন সোজা লাগবে আর কি। বলে দেওয়া আছে হচ্ছে একটা মুকুট, একটি মুকুটের বাতাসে ও পানিতে ওজন যথাক্রমে, ওজন যথাক্রমে 7 নিউটন আর 5 নিউটন, 7 নিউটন ও 5 নিউটন, 7 এবং 5 নিউটন। তো আক্স করা হয়েছে এই মুকুটটার উপাদানের ঘনত্ব কত, মানে রো বের করতে বলছে, এই মুকুটটার রো কত। তাহলে জাস্ট আমরা এই সূত্রে বসাই দিলেই হয়ে যাবে। এই লাইনটা মুছে দিই, এই লাইনে সূত্রে বসাই দিই। তাহলে রো বের করতে বলছে, আমরা ডাব্লিউ জানি হচ্ছে যেটা বাতাসে ওজন 7, আর নিচে হচ্ছে 7 - 5 ইকুয়ালস টু রো বের করা লাগবে, আর এটা হচ্ছে 1000, পানির ঘনত্ব 1000। তাহলে যা আসতেছে 7/2 ইন্টু 1000 মানে কত? 3500 বোধ হয় না? হ্যাঁ, 3500। রো ইকুয়ালস টু হচ্ছে 3500 কেজি পার মিটার কিউব।
ওকে, মানে এই বেসিক গুলা মনে রাখিস, বেসিক দিয়ে অঙ্ক করলে তাইলে মানে মুখস্থ রাখলে আসলে ভুলে যাবি। আচ্ছা, এরপর এরকম, তার মানে এটাকে আপেক্ষিক গুরুত্ব দিয়েও বলতে পারতো এই মুকুটটার আপেক্ষিক গুরুত্ব কত, তখন ওভাবে বের করতি। আহ কেউ না বুঝলে বলিস। আর কি আছে এই টাইপে গেল, এটা পারবি। আচ্ছা, টাইম কি শেষ হয়ে গেছে? আচ্ছা, আমি আবার এন্ড দিয়ে শুরু করতেছি। না, টাইম আছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, end আচ্ছা ওকে, ঠিক আছে। আচ্ছা, আমি স্ক্রিন রেকর্ডারটা অফ করি। এগুলো অঙ্ক দেখবি যখন টেস্ট পেপার বা গাইডে করতে যাবি, লেখা অনেক বেশি, মানে দেখবি অনেক কিছু লেখা, অঙ্কগুলো অনেক বড় মনে হচ্ছে। তোর ওগুলা কি একটু আহ, আমি যেমন মানে শর্ট লেখায় লেখার চেষ্টা করবি, মানে এত ভেঙে ভেঙে করা লাগবে না। তো এরকম একটা অঙ্ক ধর, ঢাকা বোর্ড 2019, একটু অঙ্কটা লিখি। সবার জন্য কি স্ক্রিন কালো? এখন ঠিক আছে নাকি? আচ্ছা শোন, তো ঢাকা বোর্ড 19, এটা ঢাকা বোর্ড 19, কোশ্চেনটা আগে বলতেছি। কোশ্চেনটা হচ্ছে দুইটা পাত্র, এ আর বি। এক এ পাত্রে যে তরলটা আছে, দুইটার মধ্যেই দুইটা তরল আছে, এই এ পাত্রের মধ্যে যে তরল আছে এটার ঘনত্ব বলে দিছে। এই তরলটার ঘনত্ব হচ্ছে 800 কেজি পার মিটার কিউব। 800 কেজি পার মিটার কিউব। আর বি পাত্রে যে তরলটা আছে সেইটার ঘনত্ব বলে দিছে 12, এটার রো বলে দিছে 1260, আই মিন 1260 কেজি পার মিটার কিউব। এটার ঘনত্ব বলে দেওয়া আছে। বলছে এ পাত্রের তরলের উচ্চতা, যদিও এটা আমাদের গ নাম্বারের অঙ্ক। আচ্ছা, এ পাত্রের তরলের উচ্চতা বলে দেওয়া আছে এইটুকু এইচ, এটা বলে দেওয়া হচ্ছে 50 সেন্টিমিটার। চিত্রটা কিন্তু এভাবে আঁকা নাই, মানে বাংলায় বলা, আমি যেভাবে বলতেছি আমি চিত্র আকারে বলে দিচ্ছি। বলছে এখন 250 গ্রামের, এক্সাম নিলে তুই তো সব পারবি। আচ্ছা, এবার হচ্ছে 250 গ্রাম ভরের একটা বস্তু, মানে এই ধর একটা বস্তু, এই বস্তুটার ভর বলে দেওয়া আছে 250 গ্রাম। এই 250 গ্রাম ভরের একটা বস্তুকে যদি এ পাত্রের তরলে ছেড়ে দেওয়া হয়, এটাকে যদি আমরা এ পাত্রের তরলে ছাড়ি, এখানে যদি ছাড়ি, তখন বস্তুটা কিছু ওজন হারায়। সে হারানো ওজনটা বলে দিছে, এই বস্তুটার তখন যে পরিমাণ ওয়েট লস হয়, সে হারানো ওজন বলে দিছে 1.69, সরি, 1.96 নিউটন, 96 নিউটন এইটা। তো এখন তোরে বের করতে বলছে যে গ নাম্বার কোশ্চেন হচ্ছে এই এ পাত্রের তলদেশে চাপ কত, এটা এমনি পারবি। এ পাত্রের তলদেশে চাপ কত। আজকে তোদের ব্রেক দিই নেই, তোরা আবার বোর হয়ে গেলি কিনা। তলদেশে চাপ কত। আর সেকেন্ড হচ্ছে বি পাত্রের মধ্যে ছেড়ে দিলে এটা কি অবস্থায় থাকবে। বি পাত্রে যদি এই বস্তুটাকে ছেড়ে দেয়, এই বস্তুটাকে আর কি, হ্যাঁ, বি পাত্রে বস্তুকে ছেড়ে দিলে বস্তুর কি অবস্থা হবে, এটা লিখলাম আর কি, মানে ভাসবে, ডুববে, বা কি অবস্থা, বস্তুর কি অবস্থা হবে। এই দুইটা কোশ্চেন, সবার কোশ্চেন লেখা হলে বলিস। ওকে, তো আমাদের এখন আহ আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে। হ্যাঁ, এটার পরে ছুটি ইনশাল্লাহ।
আচ্ছা, তাহলে প্রথমে যেটা গ নাম্বারের অ্যান্সার তো সোজা। আমরা জানি এইচ গভীরতায় চাপ, মানে এই পাত্রের তলদেশে তোকে চাপ বের করতে বলছে, তো পি ইকুয়ালস টু এইচ রো জি। এখানে রোটা হবে এই যে এ পাত্রের মধ্যে, আচ্ছা এটারে রো বি দিয়ে দেখাচ্ছি, তো এখানে হবে রো এ। তাহলে যা আসে, এইচ 50 সেন্টিমিটার বলে দিছিল, এটারে যদি মিটারে নেই 50 ইন্টু 10⁻², রো বলে দিছিল 800, আর জি হচ্ছে 9.8। তো এখান থেকে মান কত আসে তোর একটু হিসাব কর, মনে হয় আসবে হচ্ছে পি এর মান 3920 এরকম প্যাসকেল, নিউটন পার মিটার স্কয়ার। 3920 এটা মনে হয় আসে। আচ্ছা ওকে। না, ওই যে মাঝে মাঝে আগের কয়েকদিন ভুল পাইলাম না, এরকম ভুল থাকে। আচ্ছা এবার আসি, আহ পরের কোশ্চেনটায় আসি। পরের কোশ্চেনে আমাদের যেটা চাইছে যে বি পাত্রের মধ্যে বস্তুটাকে ছেড়ে দিলে বস্তুটা ভাসবে না ডুববে, এটা বের করতে বলছে। তাইলে আমাদের এইখানে যেটা লাগবে, আমাদের লাগবে হচ্ছে আহ এই বস্তুর ওজন আর বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন। তাইলে বুঝতে পারবো যে বস্তুটা কোনটা ভাসবে বা ডুববে, এটা আমাদের বের করা লাগবে। কারণ আমরা ভাসা ডোবার জন্য ওই দুইটা জিনিসই রাখতো। তো এখন আমাদের বস্তুর আহ, ওজন আর বস্তু কর্তৃক অপসারিত যে তরলের ওজন, সেটা যদি বের করতে চাই, তাহলে আমাদের এইটুকু মুছবো। ওকে, তাহলে আমাদের, না পুরো বোর্ড মুছা যাবে না, তাহলে আবার অঙ্ক করতে ঝামেলা হবে। তাহলে আমাদের বলে দেওয়া আছে হারানো ওজন, এই যে মুছে ফেলছি এখন ঝামেলা, এই যে ওয়েট লসটা বলে দেওয়া ছিল, এটা জানি কত ছিল, 1.96 নিউটন, 1.9। ওকে, সরি কি লিখতেছি, 96 নিউটন। তো হারানো ওজন যদি বের করতে হয়, হারানো ওজন বের করার জন্য আমরা এইমাত্র সূত্র পড়ে আসছি যে বস্তুর হারানো ওজন, আহ, হারানো ওজন এটা ইকুয়ালস ছিল অপসারিত তরলের ওজন, বা হচ্ছে এরকম ভি, এটা ছিল বস্তুর আয়তন, রো ছিল তরলের ঘনত্ব, এখন এইটা বলে দিছে এ পাত্রে এই ইন্টু জি। আচ্ছা এটারে হারানো ওজন লিখতেছি, এরকম ছিল। তাহলে এখান থেকে আমরা যেটা জানি, বস্তুর হারানো ওজনের মান দেওয়া আছে, সেটা হচ্ছে 1.96। আর বস্তুর ভি আয়তনটা আমি জানি না, তো বস্তুর সমায়তন পানির ওজন সেটা আমি এখান থেকে বের করে ফেলতে পারবো, যে কতখানি তরল সরাইছে, বস্তুর আয়তনটা জেনে যাবো আর কি। এটা হচ্ছে বস্তুর আয়তন, আর এই রো হচ্ছে এইটা 800, এটা কিন্তু বস্তুর আয়তন, একই সাথে বস্তুর সমায়তন তরলের আহ, আয়তন আর কি। আচ্ছা, আর জি হচ্ছে 9.8। এখান থেকে যদি আমরা ভিটা বের করে নিই, বস্তুর ভি কত আসে, মেবি 2.5 10⁻⁻4 এত মিটার কিউব। এইটুক নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা বলিস, এটুক নিয়ে কারো কোনো কোশ্চেন নাই। তাহলে এবার আমাদের এখন লাগবে হচ্ছে বস্তুর ওজন আর বস্তুর সমায়তন, এই যে বি, বি তরলের ওজনটা কত। তাহলে আমরা এবার বি এর মধ্যে যেহেতু ডুবাচ্ছি, তাহলে বস্তুর নর্মাল অবস্থায় ওজন কত সেটা যদি বের করতে চাই, সেটা তো আমি জানি, এই যে এম জানি 250 আর 9.8, এটা কত আসে, এটা কত আসে দেখতো। আচ্ছা 250 তো গ্রামে ছিল, 250-কে কেজিতে নিতে হবে, 250 ইন্টু 10⁻³ ইন্টু 9.8, এটা কত আসে দেখ, 2.45 মেবি। হুম, 2.45 দেখতো সবার এটাই আসছে কিনা। আচ্ছা, এটা হচ্ছে বি পাত্রের মধ্যে যখন বস্তুকে ডুবাবো তখন বস্তুর অ্যাকচুয়াল ওজন আর কি। আর বস্তুকে যখন বি পাত্রের তরলে ডুবাচ্ছি, তখন সে যতখানি তরল অপসারণ করছে তার ওজন, তাহলে অপসারিত তরলের ওজন, এই ডাব্লিউ বস্তুর ওজন, এই যে ভর ইন্টু জাস্ট বস্তুর ওজন, ভর ইন্টু ত্বরণ। আচ্ছা, অপসারিত বি পাত্রে আর কি,
অপসারিত বি তরলের ওজন বের করতেছি, অপসারিত বি তরলের ওজন, সেটাকে যদি আমরা ডাব্লিউ প্রাইম দিয়ে দেখাই, এইটাই হবে বস্তুর সমায়তন, তার মানে ভিটা হবে এই যে এটা যেটা বের করছি, আর রোটা হয়ে যাবে এই তরলের ঘনত্ব বি, আর সাথে জি 9.8। কেউ না বুঝলে বলিস। তো এখানে ভি এর জায়গায় এটা বসাই দিচ্ছি 2.5 ইন্টু 10⁻⁻⁴। রো হচ্ছে বি এরটা 1260 ইন্টু 9.8, আসে মেবি কত আসছে ভাই? 3.087। আচ্ছা 09 লিখলাম, 09 নিউটন। ওকে, তাহলে এখন বস্তু ভাসবে না ডুববে? বস্তু ভাসবে না ডুববে? কেমনে ডুববে? বস্তুর ওজন কম, বস্তু ভাসবে। ওকে, তাহলে কি অবস্থায় থাকবে? এটা হচ্ছে বস্তু ভেসে থাকবে। কত অংশ ভাসবে আবার আমরা বের করব। ওকে, তাহলে বস্তু হচ্ছে আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে আর কি, আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে, এইটুক গেল। এবার আমরা বের করতে যাচ্ছি কতখানি, আই মিন মোট আয়তনের কত পার্সেন্ট ভেসে থাকবে। তো এটার জন্য আমাদের একটা ডিরেক্ট আমরা একটা সূত্র নিয়ে আসছিলাম, আমাদের থিওরিতে লেখা ছিল, সেটা ছিল ভি রো ইকুয়ালস টু ভি প্রাইম রো ওই এল, এরকম একটা সূত্র মনে আছে কিনা আবার একটু মনে করাই দিচ্ছি। কতখানি ভেসে থাকে, এটা মুছবো উপরের টুক, উপরের টুক মুছবো। আচ্ছা, তো এখন আমরা একটা থিওরি প্রুফ করে আসছিলাম এরকম, যে একটা বস্তু যখন এরকম আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসতে থাকে, পুরা বস্তুর আয়তন যদি ভি হয়, আর যেটুকু ডুবে আছে ওইটুকের আয়তন যদি ভি প্রাইম হয়, আর তরলটার ঘনত্ব যদি, এখন তো বি তরল, তাইলে তরলটার ঘনত্ব রো বি আর বস্তুর ঘনত্ব হচ্ছে রো, এটা যদি হয়, আচ্ছা আমাদের এখন বস্তুর ঘনত্বটা লাগবে। বস্তুর ঘনত্ব আমরা অবশ্যই বের করে নিতে পারবো, কারণ বস্তুর আয়তন জানি, একই সাথে বস্তুর ভরও জানি। আচ্ছা, তো এটা যদি রো হয় তাহলে সম্পর্কটা এরকম ছিল, ভি রো ইকুয়ালস টু ভি প্রাইম রো বি। দেখ এটা মনে আছে কিনা? ওকে, এখন এখান থেকে আমরা বের করে ফেলতে পারবো কতখানি ভেসে আছে। তাইলে এই রোটা হচ্ছে বস্তুর ঘনত্ব, কিন্তু বস্তুর ঘনত্ব কিন্তু দেওয়া নাই, বাট আমরা ওটা জানি, বস্তুর এম জানি, বস্তুর ভিও জানি। তাহলে এখানে এম বাই ভি লিখলাম, সরি এই ভি, আচ্ছা আমাদের ওয়েট ওয়েট, এই ভি প্রাইম বাই ভি এক পাশে আনলাম আগে, ভি প্রাইম বাই ভি এখানে আসতেছে হচ্ছে রো বাই রো বি। ওকে, তাইলে এটা আমরা বের করতে যাচ্ছি ভি প্রাইম বাই ভি। এই রো হচ্ছে বস্তুর ঘনত্ব, বস্তুর ঘনত্ব অঙ্কে দেওয়া নাই, বাট আমরা বস্তুর ভর জানি, আবার বস্তুর আয়তনটাও বের করে ফেলছি। তাহলে বস্তুর ভর হচ্ছে 250 গ্রাম ছিল, 250 ইন্টু 10⁻³ আর বস্তুর আয়তন জানি কত বের করছিলাম, 2 ইন্টু কত জানি ছিল রে, 2.5 ইন্টু 10⁻⁴, এটাই না? ওকে, আর রো বি সেটা বলে দেওয়া ছিল হচ্ছে, রো বি হচ্ছে দেখ এটা কত আসে একটু দেখ, আচ্ছা 0.7936, তাহলে 74 লিখলাম আর কি। ওকে, এখন এটারে যদি শতকরা পার্সেন্টে নেই, তাহলে হচ্ছে 100 দিয়ে গুণ দিলে 79.4%। তার মানে এই ভি প্রাইম বস্তুর কতখানি ডুবে আছে, বস্তুর এই 79.4%
পানির তলায় ডুবন্ত অবস্থায় থাকবে বা পানির নিচে নিমজ্জিত অবস্থায় বস্তুটা ভাসতে থাকবে। এটা হবে অ্যান্সারটা। ওকে, যে এত পার্সেন্ট তরলে ডুবে। ওকে, হ্যাঁ এই পর্যন্ত আজকে শেষ। আহ, এরকম এই যে আমরা যখন অঙ্ক করতে গেলাম আমরা বাংলা লেখাগুলাকে কম লিখবো, মানে ওই যে বিভিন্ন জায়গায় যে দেখবি যে এমনিতে এই চ্যাপ্টারগুলোর অঙ্ক বড় হয়েছে এই কারণেই একটা জিনিসকে বারবার ভেঙে ভেঙে অনেক বড় করে ফেলছে। যেমন এই অঙ্কের মধ্যেই হয়তো এই রোটাকে আবার আলাদা করে বের করা বা এরকম করে অঙ্কটাকে লেন্দি করা হইতে পারে, আমরা লেন্দি না করে এটার মধ্যে করে ফেলবো। আবার যেমন আমরা ডিরেক্ট ভি রো জি লিখে ফেলতেছিলাম, ওইটা হয়তো টেস্ট পেপার বা গাইডে তুই যখন দেখবি ফার্স্টে আগে ভি রো বের করছে পরে আবার জি দিয়ে, এরকম করে ভেঙে ভেঙে না করে একবার অঙ্ক করলে অঙ্ক ছোট হয়ে আসবে এবং অঙ্ক সোজা লাগবে। আর ওই বেসিক গুলা, এই এটা কোত্থেকে আসছে কেন আসছিল, আবার ওই যে আপেক্ষিক গুরুত্বের যেটা দেখাইছিলাম ওইটা নিয়ে ক- একটু দেখিস আর কি। আচ্ছা এখন কথা হচ্ছে তোরা মনে হয় আমি সব টাইপ মোটামুটি বলে ফেললাম, তবু আরো চাইলে পেঁচানো আরো কয়েকটা অঙ্ক করা যায়। তো তোরা এর মধ্যে আগে বোর্ড কোশ্চেন গুলা দেখ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। ওকে নেক্সট ক্লাসে আবার করাবো তাহলে, ওকে ঠিক আছে। আচ্ছা আমি স্ক্রিন রেকর্ডার অফ করতেছি।